যাপিত জীবনের নানা টানাপোড়েনে একটু সময় করে মন খুলে কতটা গল্প করার সুযোগ হয় আপনাদের? মন খুলে বাংলাটাকে আঁকড়ে বাঁচা হয় কি? কোনো সময় কি মেলে একটু আড্ডাবাজির কিংবা গঠনমূলক কোনো আলোচনার? কতটা খোঁজ নেই আমরা আমাদের চারপাশটার? সন্ধ্যের একটু অবসরে হাজার মাইল দূরে ফেলে আসা শহর, ফেলে আসা দেশের জন্য আমাদের তো ভীষণ মন কেমন করে, তাই না? সেই সাথে আবার মস্তিষ্কের আনাচে কানাচে হাজারটা কাজ। কি করে এই ভীষণ কর্মব্যস্ত দিনযাপনটুকু একটু সহজ করা যায়, সেই চিন্তা উকি দিয়ে যায়। মন মস্তিষ্কের এই দোলাচলে দুলতে দুলতে হোক না একটু আড্ডা, কিছু গল্প, কিছু কথা, একটু আধটু গান, সেই সাথে থাকুক স্মৃতিচারণও, থাকুক কিছুটা উদযাপন পালাপর্বণেও। সম্রাজ্ঞী শহর কখনো কখনো মুখরিত হোক আমাদের তিন বন্ধুর গুঞ্জনে, হোক আড্ডা সান্ধ্যত্রয়ীর, সেই সাথে সঙ্গী থাকুন আপনারাও। শুভ সন্ধ্যা। চলে এলাম সান্ধ্যত্রয়ীর একটি বিশেষ আয়োজন নিয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সবকিছু বিবেচনা করে গত 2 সপ্তাহ আমরা সান্ধ্যত্রয়ীর যে কোনো কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আজকে চলে এলাম একটি নতুন এবং বিশেষ আয়োজন নিয়ে। গত 1 মাস আমরা ভীষণ রকমের অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করেছি এবং সেই অস্থির সময়টা এখনও কিছুটা পার করছি, কিন্তু তার মধ্যেও আমাদের দেশে একটি নতুন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুনভাবে আমরা নতুন রূপে বাংলাদেশকে পাবো, সেই স্বপ্নটা অনেক দৃঢ়ভাবে দেখার মতো সুযোগ এসেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক অস্থিরতার খবর। হত্যা, রাহাজানি এখনও চলছে, ডাকাতি, ভাঙচুর, বিভিন্ন জিনিসের খবর পাচ্ছি। সেই সাথে আমরা যেটা শুনতে পাচ্ছি, জানতে পারছি, সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ভালো নেই। তাদের উপরে অত্যাচার, অবিচার, নিপীড়নের নানান রকম খবর আমাদের মাঝখানে এসে পৌঁছাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমরা আসলে এখনও যে পুরোপুরি খুব ভালো আছি, আনন্দে আছি তা না, কিন্তু আমাদের সামনে একটি স্বপ্ন দেখার মতো সুযোগ তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ তৈরি করে নেওয়ার জন্য প্রথম ধাপটা সবাই বলছেন আমরা অতিক্রম করতে পেরেছি। আর এই সব কিছু মিলিয়েই ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা অ্যাট শার্লটে বাংলাদেশি ছাত্রছাত্রীরা আয়োজন করেছিল একটি ক্যান্ডেল লাইট ভিজিলের। এখানে সান্ধ্যত্রয়ীও উপস্থিত ছিল। আমরা কথা বলেছি ছাত্রছাত্রীদের সাথে এবং উপস্থিত বাংলাদেশি কমিউনিটির কিছু সদস্যের সাথেও। চলুন শুনে আসি তাদের সবার মতামত। আজকে আমি কথা বলছি ইউএনসি শার্লটের একজন স্টুডেন্টের সাথে, এবং ওর কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে একটা অন্য রকমের দিন বাংলাদেশে, এবং আজকে এক ধরনের একটা বিজয় এসেছে বলে সবাই মনে করছেন, এবং আরও অনেক কাজ বাকি সেটা বলছেন। সেই ব্যাপারে তোমার মতামত কি? আমি আমি আসলে মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে এতদিন যেটা হয়ে এসেছে, তো সেক্ষেত্রে সরকারের পদত্যাগ বা এটা আমরা মানে যেভাবে আসলে এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশে যে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল, তো আমরা সবাই চাচ্ছিলাম যে নতুন সরকার আসুক। তো আমরা এদিক থেকে আমরা সবাই মানে খুশি যে না, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই বিষয়ে আমরা খুশি। বাট এই পদত্যাগ করার পর থেকে বর্তমান বাংলাদেশের যে সিনারিও, এটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কারণ সেখানে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি লুটপাট হচ্ছে, বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন শপিং মল, বিভিন্ন মন্দির, বিভিন্ন হিন্দু বাড়ি। এখন শুধুমাত্র এটা হিন্দুদের মধ্যে নেই, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মানুষের উপরে লুটপাট হচ্ছে। তো আমরা এটা আসলে কাম্য না আমাদের কাছে। মানে বেসিক্যালি এই কথা বলছি ইউএনসি শার্লটের একজন পিএইচডি স্টুডেন্টের সাথে, জাহিন আমার সাথে আছে এখন। আচ্ছা জাহিন, আজকে তো বাংলাদেশের জন্য একটা অন্যরকম দিন, একটা বিজয়ের দিন, এবং সবাই বলছে যে স্বাধীনতার, নতুন করে স্বাধীনতার দিন। সেই ক্ষেত্রে তোমার সেই বিষয়ে মতামত কি? সেই সাথে আর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আজকের এই দিনে আমরা কিন্তু অনেক লুটতরাজ, অনেক সংখ্যালঘুদের উপর আক্রমণ, বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এখনকার অনুভূতি এবং আগামী বাংলাদেশ নিয়ে তুমি কি চিন্তা করছো, একটু বলো। আসসালামু আলাইকুম। কথা বলছি জাহিন মোস্তাকিন, ইউএনসি শার্লটের 2য় বর্ষের পিএইচডি স্টুডেন্ট। আপু যেভাবে বললেন যে আজকে একটি বিজয়ের দিন এবং স্বাধীনতার দিন,
তো ঘটনার প্রেক্ষিতে বা একটু বলতে হয়, গত 15 জুলাই থেকে যখন থেকে এই পরিস্থিতিগুলো শুরু হয়েছে, বা মোটামুটি আমরা প্রবাসে যারা আছি, নট জাস্ট বিকজ আমাদের দেশে বাবা মা বা আত্মীয় স্বজন আছে, কিন্তু পার্টিকুলারলি আমি যদি নিজের কথা বলতে পারি, আমি জনগণের টাকায় বড় হয়ে পড়াশোনা করেছি, আমি বুয়েট থেকে পাশ করেছি, আমাকে জানি না কত লাখ টাকা জনগণের ট্যাক্স পেয়ারের মানি দিয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সো আই ও ইট টু দ্য নেশন। এখন পরিস্থিতিটা এরকম যে এরকম একটা পরিস্থিতিতে আমরা অংশগ্রহণ করতে পারছি না, অংশগ্রহণের জন্য না, আমি কোনো অবদান রাখতে পারছি না, এটা ইট কেপ্ট মি আপ এট নাইট। তো তারপর যখন পরিস্থিতিটা অ্যাড হয় এদিকে যে নিরীহ নিষ্পাপ আমাদের ছোট ভাই বোনেরা যারা যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি নিয়ে গেছিল, তাদের উপর হামলা করা হয়, তারপর তাদেরকে তাদের বাসায় রেড দেওয়া হয়, তাদেরকে আটক করা হয়। তো এটা মানা বেশ কষ্ট, মানা এক কথা, এবং আমাদের সকলেরই অবস্থা এরকম ছিল। এবং আই হ্যাভ অলওয়েজ মেনটেইন যে আপনি যদি আনচেক পাওয়ার অধিকারী হয়ে থাকেন যুগের পর যুগ, অলমোস্ট এক যুগই হয়ে গেছে বাই ডেফিনিশন, তখন আপনি যে কোনো কিছুকেই নিজের অধিকার মনে করবেন। গুলি করা নিজের অধিকার, মানুষ নিয়ে যাওয়া নিজের অধিকার, আমি এটা বলবো তুমি মানবা না কেন, এটা আমার অধিকার। সো আই হ্যাভ অলওয়েজ মেনটেইন যে একজন সুস্থ ডেমোক্রেসিতে এবং হেলদি ডেমোক্রেসিতে আমাদের অপিনিয়ন দিতে হবে, এবং অপিনিয়ন আদায় করা মানে সংলাপে যেতে হয় যে এটা আদৌ কি আমার অপিনিয়ন নাকি এটা আদৌ যুক্তি নাকি রাইট। সো আমি সবসময় মেনটেন করেছি যে আমাদের শক্ত হতে হবে। আমাদের বীরের জাতিরা 1971 সালে আমার সেই শক্ত সেই মেরুদণ্ড দেখিয়ে আমাদেরকে স্বাধীন করেছে। সেটা আমার কাছে মনে হয়েছে মাঝখানে 20 বছর 10 বছর আমাদের ফর সাম রিজন ছিল না সিকিউরিটি, ফলস সেন্স অফ সিকিউরিটি কী জন্য আমার ছিল না, জানি না। তো আমি সবসময় কোশ্চেন করতাম যে কেন আমরা শক্ত হচ্ছি না, কেন আমরা এরকম দুর্বলভাবে আগ্রহ হারিয়ে ফেলছি। প্রতিবার একটা দাবি নিয়ে আসছি, তারা ধাওয়া দিচ্ছে, আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। তো আমার কনসার্ন সবসময় ছিল যে পোলাপান, ডিরেক্টলি বললাম যে পোলাপানরা কি পারবে এবার তাহলে এটা ধরে রাখতে, এটাই তো আমার চাই। আমাকে আই এম স্টিল সারপ্রাইজ, নট সারপ্রাইজ, আই এম গ্ল্যাড, আই এম প্রাউড যে পোলাপান এটা পারছে। হ্যাঁ, আমরা অনেকে তো পোস্টই দেইনি, হ্যাঁ। অনেকে তো অনেক পোস্ট দিতে ভয় পেয়েছি, অনেক অল্প সামান্য করে যা বলার বলেছি সেখানে। হ্যাঁ, এটা আমরা সবাই ভয় পেয়েছি, আমরা চিন্তা করেছি এটা কি আদৌ হবে। আমি লজ্জিত যে আজকে আমি ওখানে নিজে রক্ত দিতে পারি না বা ঘামতে পারি। রক্ত দেওয়ার তো বলে কথা না, কথা হলো যে আমি যেই কোশ্চেনগুলো করেছি ওরা সেই কোশ্চেনের জবাব দিতে পেরেছে, এবং সেটার মধ্যে আমার সর্বোচ্চ এফোর্ট হলো পোস্ট দেয়, এবং আজকে আমি কথাটা বলতে পারব। আমার কাছে মনে হচ্ছে সবসময় মেনটেন করেছি যে পৃথিবীর বুকে যদি আমার কোনো কাজ না থাকে তাহলে আমার মরে যাওয়াটাই বেটার। ইউজলেস হওয়ার থেকে অপমানজনক পৃথিবীর বুকে কিছু নেই। আমি আসলে গত 15টা দিন বা আজকে জুলাইয়ের 34 না 35 তারিখ, আজকে 25টা দিন আমার কাছে 20টা দিন আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে ইউজলেস। এত অপমান আমি অপমানিত কখনো বোধ করিনি। কেউ করেনি, কিন্তু আমার কাছে অসহায় লেগেছে, এবং এর থেকে অপমান পৃথিবীর বুকে আমার কাছে কিছু নেই আর কি। তো আমি গ্ল্যাড, আমি প্রাউড যদি এখন আমাকে এই ছোট ভাইরা যা করে দেখিয়েছে, আমি বলতে পারি না, কোনো ভাষা নেই যে বলার জন্য যে এটাকে অ্যাপ্রিসিয়েট করা মানে কি, এটা অ্যাপ্রিসিয়েশন সাউন্ডস লাইক যে তুমি আজকে আমার একটা পানি খাও, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি জানি না কী বলে তাদেরকে থ্যাংক ইউ জানাবো, কী বলে তাদেরকে অনলি অ্যাকশনস উইল স্পিক লাউডার দেন ওয়ার্ডস। আমাকে যখন ডাক দেওয়া হবে আমি এর রিটার্ন দিতে রাজি আছি যে কোনো মুহূর্তে। কিন্তু এই ছোট ছেলে মেয়েগুলো এবং আমাদের ভাই এবং বোনেরা, এবং আমাদের খালি ভাই এবং বোনেরা নয়, এটা সফল হয়েছে বিকজ আমি সবসময় যে কোশ্চেনটা করতাম যে আমাদের আগের জেনারেশন এত ভীরু হয়ে কেন বসে আছে, কেন কিসের সিকিউরিটি নিয়ে বসে আছে, সে আগের জেনারেশন অবশেষে নেমেছিল। আমরা দেখেছি আমাদের লয়াররা, আমাদের টিচাররা, যাদের ইফ এনিথিং তাদের হারানো অনেক কিছু আছে, তারা নেমেছে মাঠে, তারা নেমেছে এবং সামনে এসে কথা বলেছে। সব টেলিভিশন বন্ধ হয়ে গেছিল, একটা টেলিভিশন আমাদের প্রপার নিউজ দিচ্ছিল, হোয়াট এভার উই কুড কল প্রপার দিস ডেজ। সো আমাদের এটা প্রাউড হওয়ার অনেক কিছু আছে, এবং তারা এত কষ্ট করলো, তারা এত ত্যাগ করলো, এত স্যাক্রিফাইস করলো। আবু সাঈদ, মুগ্ধ এবং নাম না জানা আরও কত, 2000 হিসাবে 1500 বলে, উই ডোন্ট নো, ইট মেবি 2000 3000 কত আমরা জানি না, লোক মারা গেছে যেখানে একটা প্রাণও যাওয়ার কথা ছিল না। তো এই প্রাণের বিনিময়ে যখন আজকে আমাদের আনন্দিন দিন হওয়ার কথা, সেই সময়ে যখন আমরা দেখছি যে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি জানি না এরা কে, আমি জানি না এরা কারা, কিন্তু আমি জানি এরা বাঙালি। তো অতএব তোমরা যদি এতদিন রাগ করেছো, আমরা যদি রাখতে পারছি দেখে যে আমাদের সন্তানের বুকে গুলি হয়েছে দেখে আমরা মাঠে নেমেছি, তাহলে আমাদের সন্তানের রক্ত দিয়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা সোজা বাংলায় বললাম ছোট লোক কী করে আমরা এটাকে নষ্ট করতে পারি না। আমরা যেখানে ভাষা খুঁজে পাচ্ছি না বলার, যে কি বলে আমরা ওদেরকে
ধন্যবাদ জানাবো, কিভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো, সেক্ষেত্রে আমরা গণভবন থেকে সোফা নিয়ে, টিভি নিয়ে, হাঁস নিয়ে, মাছ নিয়ে তো এটা করতে পারি না। হ্যাঁ, করতে পারি না। এবং মূর্তি ভেঙে, বন্ধ হোক। মূর্তি ভেঙে এগুলো করে, এগুলো আমরা করতে পারি না। এগুলো আমি চাই এগুলো বন্ধ হোক। আমি চাই, আমি বুঝতে পারছি সবাই অনেক উত্তেজিত, ঠিক আছে, এক রাত গিয়েছে, আমরা ঠান্ডা হই, আমরা আমরা নিজেদেরকে গ্যাদার করি, মানুষের ত্যাগ স্বীকার যে করেছে সেই ত্যাগকে সম্মান দিই, আমরা একই লাইনে সারিবদ্ধ হই এবং আমরা স্বাধীন দেশকে আর আর কখনো যাতে আমরা পরাধীন না হই নিজেদের কাছে, সেটা বজায় রাখি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা রিফরমেশন নিয়ে, কিন্তু কোটা রিফরমেশনটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় আমাদের সাধারণ স্টুডেন্টদের টর্চার এবং তাদের কিলিংয়ের মাধ্যমে, যেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না একটা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে। এবং পরবর্তীতে যখন এই গণহত্যা চলতে থাকে এবং আমাদের স্টুডেন্টরা মারা যায় এবং সাধারণ মানুষ এখানে মারা যায় এবং এটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমাদের উপর যখন নির্বিচারে গুলি চলে, তখন হচ্ছে গিয়ে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদের ফাইনালাইজেশন হয় হচ্ছে গিয়ে আমাদের দেশের প্রধানের পদত্যাগের মাধ্যমে। কারণ যেহেতু আমাদের দেশে আমরা সবকিছুই হচ্ছে তার আন্ডারে করছিলাম, যদিও আমরা এটাকে বলে থাকি গণতান্ত্রিক দেশ, কিন্তু এখানে আসলে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিকতা থাকে না। ইনফ্যাক্ট আমাদের জুডিশিয়াল সিস্টেম থেকে আমাদের পুলিশ বাহিনী এবং সবকিছুই আমাদের পলিটিক্স নির্ভর। এবং আলটিমেটলি দিন শেষে প্রধানমন্ত্রীর যে ফাইনালসে সেটাই হয়ে থাকে, যে কারণে যে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীকেই আগায় আসতে হয়। তো যখন আমাদের দেশে সাধারণ ছাত্রদের উপর গুলি চলে, স্বাভাবিকভাবে সামওয়ান নিডস টু টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটির জন্যই আমরা দাবি করি এই সরকারের পতন আমরা চাই। এবং এই সরকারের পতন চাওয়ার একটা প্রধান পিলার ছিল হচ্ছে গিয়ে শেখ হাসিনার পদত্যাগ, যেহেতু এটা একনায়কতন্ত্র ছিল, এটা ফ্যাসিজম ছিল। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরেও আসলে উই মে হ্যাভ ওন দ্য ব্যাটেল বাট দ্য ওয়ার ইজ স্টিল টু বি ওন। আমরা মনে করি শেখ হাসিনা চলে যাওয়াই সব কিছু না। শেখ হাসিনা গত 15 বছর ধরে দেশে যে পরিমাণ ফ্যাসিজম চালিয়েছে, যে অত্যাচার করেছে, এবং তাদের যে সিস্টেমেটিক ডিজাইন আমাদের দেশের মানুষের প্রতি যে অপারেশন করার জন্য, বাকি সবাই, সব সিস্টেম, সব যত অ্যাকমপ্লিস আছে এই নির্যাতনের, সবাই থেকে গেছে। এবং আমরা যেটা দাবি করি যে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও এই মানুষগুলার প্রত্যেকের বিচার হওয়া চাই সুষ্ঠু সাংবিধানিকভাবে, এবং এটা স্বাধীন বিচার ব্যবস্থায়। সেখানে কোনো এক্সটার্নাল কোনো পার্টির কোনো হস্তক্ষেপ থাকবে না। নিয়মতান্ত্রিকভাবে উপযুক্ত প্রমাণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু বিচার চাই। এবং এটার ফলে গতকাল যখন শেখ হাসিনা চলে যায়, এর পরবর্তীতে দেখা যায় যে আমাদের দেশের সাধারণ মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়, আমাদের মাইনরিটিদের উপর আক্রমণ করা হয়। যখনই আমাদের মাইনরিটির উপর আক্রমণ করা হয়, তখন আমরা সবাই এটাতে ঝাঁপিয়ে পড়ি। কারণ আমরা কখনোই মনে করি না যে এটা বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান এটা কোনো আলাদা কোনো জাতি আছে, আমরা সবাই এখানে একসাথে আছি। এখানে স্পষ্টভাবে ডিভাইড অ্যান্ড কনকার রুল অ্যাপ্লাই করা হচ্ছে সিলেক্টিভলি, যেখানে হচ্ছে কি আমরা সাধারণ মানুষরা শেখ হাসিনা পদত্যাগকে সেলিব্রেট করছিলাম, ওই একই দিনে কয়েক ঘন্টার মধ্যে খুবই সুনির্দিষ্ট প্ল্যান হিসেবে হিন্দুদের বাড়িতে, মন্দিরে, বিভিন্ন জায়গায় তাদের প্রতি আক্রমণ করা হয়, তাদের বাসায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে অত্যাচার করা হয়। এবং কোনো সাধারণ মানুষ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এটা চাবে না। এবং আমরা যেটা মনে করি এর মাধ্যমে দেয়ার হ্যাজ বিন এ গ্রেট প্ল্যানিং, যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে দাঙ্গাবাজ, তাদের মধ্যে হচ্ছে সাম্প্রদায়িকতা আছে, তারা মাইনরিটির উপর আক্রমণ করে, এবং হিন্দুদেরকে বা আমাদের একটা বিশেষ পার্টকে আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে দেখানো হচ্ছে, যেটা ট্রু না। আপনি যদি দেখে থাকেন, গতকালকে থেকে অনেক হুজুর, অনেক মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে একটা রিপ্রেজেন্টেশন করে। আমরা মনে করি গ্লোবাল ওয়েতে যখন বাংলাদেশকে কালার করতে হবে, তখনই হচ্ছে গিয়ে এই প্লটিংটা আসছে। এবং আপনি যদি দেখে থাকেন, ইন্ডিয়া থেকে বা বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপর এই ডোমিনেন্স বা এই অত্যাচারের জন্য এখনই আর্ম ফোর্স পাঠাতে হবে, যেটা সম্পূর্ণভাবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। আমরা এগুলার সুষ্ঠু বিচার চাই। আমরা চাই সকল ধরনের অন্যায়, অত্যাচার, যে কোনো মানুষ, ধর্ম নির্বিশেষে বাংলা সাধারণ মানুষের উপর বন্ধ। ধন্যবাদ।
আমি হচ্ছে মির্জা মোহাম্মদ তৌফিকুর রহমান। আমি ইউএনসি শার্লটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডিতে অধ্যয়নরত, এবং আমি একই সাথে আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটি ইউএনসি শার্লটের 21 তার বর্তমান প্রেসিডেন্ট অবস্থা আছে। ধন্যবাদ। আসুন এবার কথা বলি আমাদের শার্লেট কমিউনিটির একজন বড় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আমার বয়স নট লেস দেন 62। আমি 1961 সালে আমার জন্ম। তা মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে 71-এর স্বাধীনতা যুদ্ধে আমার বয়স ছিল 11 বছর। ওইটা দেখা আমার সৌভাগ্য হয়েছে। আজকের এবারে দ্বিতীয় স্বাধীনতা, এটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। তা সত্যি কথা বলতে কি, বাংলাদেশে আমি গত সপ্তাহে বাংলাদেশ থেকে এসেছি, তখন দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ ছিল। এমনকি ঢাকা শহর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসাটা আমার জন্য খুব দুষ্কর, এবং আমার সাথে আমার পরিবার ছিল। তা সেখানে সেরকম কোনো বাধার সম্মুখীন হয়নি, তবুও ছাত্র জনতা তারা যেভাবে পুলিশের দ্বারা সংঘাতের পরিস্থিতিটাকে ইয়ে করেছে, এবং আমি তো বলতে চাই যে বাংলাদেশের ছেলেমেয়েরা যেভাবে নিজেকে প্রস্তুত করে রাজপথে, মানে নিশ্চয় পরিবারের থেকে অনেক রকম বাধার হয়েছে, সেগুলা বাধাকে অতিক্রম করে রাজপথে এসেছিল। এবং আমি প্রতিনিয়ত বাংলাদেশের সাথে কানেক্ট ছিলাম, কারণ লট অফ ফ্রেন্ড এবং লট অফ কানেকশন ইন মাই বাংলাদেশ। তা সেখানে কাল পর্যন্ত তারা রাজপথ ছাড়ে নাই। অ্যাকচুয়ালি আমার বাসা তেজগাঁ এলাকায়, তা সেখানে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বসবাস, সে ওই কনস্টিটিউশনতে নির্বাচিত হয়েছে। তার ইনফ্লুয়েন্সে ওখানকার তেজগাঁর ছেলেরা যেভাবে রাজপথে নেমেছে এবং তাদেরকে আক্রোশেরভাবে যে উৎসাহিত করেছে সরকার, সেখানে তারপরও আমাদের ছেলেরা, আমাদের এই প্রজন্মের ছেলেরা তার পিছুপা হটে নাই। তারা সেই সমস্ত বাধা বিপত্তিকে, জীবনকে উৎসর্গ করার চিন্তা ভাবনা নিয়েই তারা কিন্তু এগিয়ে গেছে। এবং সত্যি কথা কি, এটা আমাদের জন্য মহান মহান বিজয়, এই বিজয়। এবং এখন কথা হচ্ছে যে এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং আমাদের আন্দোলনের ছাত্ররা তারাও একটা ফরম্যাট রেডি করছে কিভাবে আগামী দিনের করা যায়। এবং তারা আমাদের চেয়ে বয়সে অনেক অল্প আর কি, তাদের তারপরে তারা অনেক ম্যাচিউর। তাদের সাথে ডক্টর আসিফ নজরুল সহ অনেকে বসছে। ইনশাল্লাহ খুব সহসাই সরকার একটা নতুন পদক্ষেপ নিতে যাবে। এবং সবচেয়ে কষ্ট যে পুলিশ বাহিনীর যে সমস্ত জান্তা বুলেট মেরেছে, এটা আসলে দুঃখজনক। তারা তো, আমরা 71 সালে পাকিস্তানি, তারা ভিনদেশি একটা লোক এসে আমাদের উপর অত্যাচার করেছে। আমার দেশের লোক, আমার দেশের সন্তানদের উপরে এই ধরনের আক্রোশ। আজকে আপনার আবু সাইদ রংপুরে, সে কিন্তু বুক পেতে দিয়ে বলেছিল ক্ষমতা থাকলে মারেন মারেন। এই কথা সেও বুঝতে পারেনি। এইভাবে বুলেট মারাটা আসলে এটা কোনো অবস্থাতে আসে না। যাই হোক, আল্লাহর কাছে দেশ তো তার গতিতেই চলবে। আমরা সবাইকে অনুরোধ করব ধৈর্য ধারণ করে, কোনো রকম সংঘাত, কোনো রকম বেপরোয়া, কোনো রকম থেকে না যেয়ে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এই প্রজন্মের কাছে আমাদের অনেক আশা, হ্যাঁ, এবং ইনশাল্লাহ তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আজও পর্যন্ত তাদের মধ্যে যে ধৈর্য দেখেছি, সত্যি এটা একটা মানে প্রশংসনীয় আর কি। তা যাই হোক, আমি বর্তমান ইউএনসি শার্লটে এসেছি একটা বিজয় অনুষ্ঠানে। এখানকার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। আমি অত্যন্ত খুশি হয়েছি, তারা এত সুন্দরভাবে সকলে অনুষ্ঠানটা পরিচালনা করে সুন্দরভাবে করেছে। আল্লাহ যেন তাদেরকেও ভালো করুক। তারা যে নিয়তে যেভাবে দেশ ছেড়ে এখানে এসছে, তারা এখান থেকে দেশকে অনুভব করছে। ইনশাল্লাহ সকলে ভালো থাকেন, আমাদের দোয়া রইল। আল্লাহ হাফেজ।